দর্শক সালাম আলাইকুম। শুরু করছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। সাথে আছি আমি মাহমুদুর রহমান মান্না। আমাদের আজকের আলোচনার বিষয় বাজেট ২৬, প্রাসঙ্গিক ভাবনা। আর এই প্রাসঙ্গিক ভাবনা সহ সামগ্রিক আলোচনায় উপস্থিত আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক অর্থ উপদেষ্টা, ২৪-২৫ অর্থ বছরের অর্থাৎ বাংলাদেশের ৫৪তম বাজেট উপস্থাপনা করেছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সালেহ ভাই, আপনাকে স্বাগত এই অনুষ্ঠানে। প্রথম আসলেন আপনি, যদিও আমিও অনেক বছর পরে এটা শুরু করেছি। ধন্যবাদ। তো প্রথমেই বলি, অবশ্য আপনাদের আপনারা আবার এরকম লোকরা যে আপনাদের কোনো জায়গায় নিয়ে আসলেও যে প্রথম আমি আনলাম, প্রথম আপনি বলছেন, এরকম হবে না। কারণ সাংবাদিকরা, মিডিয়া লেগেই থাকে। আপনি বাজেট নিয়ে কয়েক জায়গায় কথা বলেছেন, লেখা ছাপা হয়েছে, আমি পড়েছি, অনেকেই পড়েছে। তারপরেও দেশের ইতিহাসের সবচাইতে বড় বাজেট, ৯,৩৮,০০০ কোটি টাকা, ঘাটতি ২,৪৩,০০০, যা জিডিপির 3.6%। বাজেট ঘাটতি অবশ্য আন্তর্জাতিক মানদণ্ডে খুব বেশি না, কিন্তু সব মিলে আপনার কাছে কীরকম লাগে বাজেটটা এখন? আমি বলবো, যেহেতু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তাই না, এবং তাদের অনেক ম্যান্ডেট ম্যানিফেস্টোতে ছিল, অতএব পলিটিক্যাল গভর্নমেন্টের বাজেটটা ফিসকাসের একটু এক্সপানশনারি সাধারণত হয়। তবে সেই দিক দিয়ে সাইজের ব্যাপারে আমার কিন্তু তেমন কোনো আপত্তি নেই। হতে পারে বড় করবে, কারণ তাদের অনেকগুলো ইচ্ছা আছে, এটা সেটা করবে। আর অপরদিকে কারণ মানুষের বলেছে একটু কন্ট্রাকশনের হয় এটা, এই সেন্সে। এবং বাজেট ডেফিসিট 3.6, সেটা বিরাট কিছু না। কিন্তু এই সবচেয়ে বড় জিনিসটা হলো, অতএব বড় বাজেটটা দেওয়া, যে আমি সেজন্য বলেছি জনতুষ্টির বাজেট। কারণ অনেককে বলতে হয়ে, সবাইকে বলতে এটা করব, বিভিন্ন ফ্যামিলি কার্ড করব, জনহিতকর কিছু কাজ করব, তাছাড়া ব্যবসা বাণিজ্যের জন্য অনেক কিছু তারা করবে। অতএব এটা যদি এটা বড় অঙ্কের বাজেট না হয়, ম্যাচ করবে না প্রতিশ্রুতিটা, সেটা একটা কারণ। এখন সবগুলো করতে পারবে কিনা বা করবে কিনা সেটা পরের প্রশ্ন আছে। সেটা বাজেট একটা চ্যালেঞ্জটাই হলো বড় বাজেট, বেশ বড় আমরা দেখেছি, এবং সেটা বাস্তবায়নটা একটা বড় জিনিস। এবং বাজেটের সবচেয়ে বেশি, সরকারি বাজেটের সবচেয়ে মূল বেসিসটা কিন্তু বাজেট প্রণয়ন কিন্তু শুরু হয় রিসোর্স কমিটি দিয়ে, যে আমাদের কী রিসোর্স আছে সেটা তো প্রথম মিটিংটা তখনও হয় যে আমরা এত টাকা আমাদের প্রয়োজন। সেই সময় প্র্যাগমেটিক ওয়েতে রিসোর্স মোবিলাইজেশনটা, যে আমরা এত টাকা এসে করতে পারবো। কিন্তু সবসময় একটু অ্যাম্বিশাস এসে থাকে। তো এইবারও তাই, যে বিরাট একটা কাজ করব, অনেক কর্মকাণ্ড করবো, তাই বিরাট একটা বাজেট। কিন্তু সেগুলো মোবিলাইজ করা, এই সম্পদ আহরণ করা কিন্তু একটু ডিফিকাল্ট হবে। সম্পদটা দুই দিক থেকে আসবে, একটা হলো দেশীয় আর একটা বাইরে থেকে, দুটোই তো চ্যালেঞ্জ। এখন আপনি কী ধরনের বলবেন? আপনি যেরকম বললেন যে এত সম্পদ মোবিলাইজ করা ডিফিকাল্ট হতে পারে, এইটা কিন্তু সবাই বলছে। এবং আপনি এটাও তো দেখেছেন যে সিপিডি যেটা বলেছে, যে বরঞ্চ এই ধরনের একটা খুবই উচ্চাকাঙ্ক্ষী বাজেট করার বদলে রিয়েলিস্টিক একটা বাজেট করা উচিত ছিল, যেটা আমি পারবো। যেহেতু তারা 5 বছর ধরে থাকবে, তাহলে প্রথম বছরই এত বড় টার্গেট করার দরকার কি? এর মধ্যে আবার অর্থমন্ত্রী এটাও বলেছেন যে তারা 4 বছর পরে টার্গেট হয়তো পৌঁছতে পারবেন। প্রথম 2 বছর তাদেরকে অনেকটা জেস্টেশনের মতো যাবে, তারপর 3rd ইয়ার থেকে শুরু করবেন, 4th ইয়ারে হয়তো টার্গেট পৌঁছতে পারবেন। সেই বিবেচনায় এই বাজেটকে আপনি প্র্যাগমেটিক বলবেন? আমি বলবো যে কিছুটা প্ল্যানিং, যেটা অ্যাটিচিউডটা ওদের হলো একটা রোলিং ইসের মতো, রোলিং প্ল্যানের মতো, যে প্রথম বছর আমি করতে পারবো না, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তো সেকেন্ড টাইম করবে। কিন্তু বাস্তব মুখে আরও হতো এটা, যদি এটা আরেকটু আপনার সাইজটা একটু ছোট করতো, বিশেষ করে এডিপির সাইজটা 3 লক্ষ কোটি টাকা করা একটা বিরাট একটা অ্যাম্বিশন, আর বাকিটা মিলে আর প্রায় 8 লক্ষ কোটি টাকার বেশি, যেটা এখন করা যেতে পারে। যেটা আমার মন্তব্য, যে প্রায়োরিটিগুলো ঠিক করুক, সবগুলি কিছু করতে হবে এমন কিছু না। যেগুলো প্রায়োরিটি আছে সবচেয়ে বেশি, যেমন 10টা সেক্টর তারা চিহ্নিত, কিন্তু এর মধ্যে তো প্রায়োরিটি ঠিক করতে হবে সবগুলো 10টার মধ্যে সব। যেমন আমি একটা দেখলাম যে স্বচ্ছ জবাবদিহিতা ইনশিওর করবেন, ওটা কিন্তু টাকা পয়সা দরকার হবে না, ওটা হলো আপনি সিস্টেম চেঞ্জ করবেন, তাই না, রিফর্ম করবেন, ওটা ঠিক আছে। কিন্তু বাকিগুলো কিন্তু আপনি সব কিছু করে ফেলতে পারবেন না। যে আপনার সোশ্যাল সেক্টরে নানা রকমের সোশ্যাল ওয়েলফেয়ার কাজ করে পারবেন না। আপনি প্রায়োরিটি করেন, ঠিক আছে, কয়েকটা কার্ড দিলেন, সোশ্যাল সিকিউরিটিটা একটু ঠিক করলেন, তারপরে ওদিকে স্বাস্থ্যতে প্রায়োরিটাইজ করলেন,
স্বাস্থ্যতে সব কিছু করে ফেলতে পারবেন তাও না, শিক্ষার ব্যাপারটা। অতএব ওই উইদিন 10 সেক্টরের মধ্যে আপনি বিশেষ কতগুলো জিনিস নেন। তারপর এটা যেটা হবে কি, এর মধ্যে যদি আপনি 60% যদি ইমপ্লিমেন্ট করতে পারেন, লোকজন কিন্তু খুশি হবে। আপনি 100% পারবেন না, এটা প্রয়াস করাও ঠিক হবে না। অতএব এই যেটা হলো 60% করে বাকিটুক রোল করেন, পরের বছরে যান, কিন্তু একটার সাথে একটা কিন্তু আপনার যেটা বলে ডাফটেল, একটার সাথে একটা কিন্তু সম্পর্ক রাখতে হবে, বিচ্ছিন্নভাবে করলে হবে। গতবার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এসেছিলেন আমাদের এখানে, ওনারাও তো যথেষ্ট লিখেছেন, বলেও যাচ্ছেন, এবং তাদের এই ব্যাপারটা ছিল, তারা এরকম বলতে যাচ্ছেন যে প্র্যাগমেটিক থাকার মানে হচ্ছে যে এখন মানুষকে এত স্বপ্ন দেখানো, এত ফানুস দেখানোর দরকার নেই, বরঞ্চ যদ্দূর রিয়েলাইজ করতে পারবেন সেটার বেসিসে রিয়েলিস্টিক হতে চেষ্টা করেন। আর একটা কথা তিনি বলেছেন, সংস্কার টস্কার তো বলেছেন, এই ব্যাপারে আমি পরে আসবো। উনি বলেছেন আপনি যে টার্গেটে যেতে চান, আপনার যে ড্রিম, 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, মানুষকে সেইভাবে প্রিপেয়ার করা, যে আমি এত দূর চেয়েছি, আপনাদের সাথে আমরাও চাই, কিন্তু কত দূর করতে পারবো জানি না, আমরা এত দূর এক্সপেক্ট করছি। মানে একটা পলিটিক্যাল মেসেজ দেওয়া তাদেরকে যে এই কনস্ট্যান্টটা আমাদের আছে, এই কাজটা করা হয়নি। এবং প্রায়োরিটাইজেশনের ব্যাপারে উনি একই কথা বলেছেন যেটা আপনি বললেন, যে এটা প্রায়োরিটাইজেশন হলে তো একেবারে ডিভিশন হয়ে গেল অনেকগুলোর মধ্যে, তার মধ্যে প্রায়োরিটি ঠিক করা হবে কেন? সেই অর্থে ধরেন একটা প্রশ্ন আছে যে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা করেছে কত, 6,95,000 কোটি টাকা। এটা যে কেউ চোখ বন্ধ করে বলবে কোনোভাবেই হবে না এটা। এটা সম্ভব যে এতগুলো টাকা যখন এখন 7% মতো আছে, এটা 10% নিয়ে যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার, 3% বাড়ানো। কারণ যে সিস্টেম এখন আছে, যেইভাবে রাজস্বটা আদায় হয়, প্রথমত যেই ট্যাক্স নেট আছে এর মধ্যে যদি ইভেন বাড়ানো, চট করে বাড়িয়েও ফেলতে পারবেন না। এই সিস্টেমে কিন্তু আপনি 10% 12% নিতে পারবেন না। অতএব এটা মূল আমরা যেটা চেষ্টা করেছিলাম যে এনবিআর এখন অ্যাজ ইট ইজ যেটা আছে, যেভাবে ওরা কালেক্ট করছে, আপনি তাদেরকে নির্দেশ দিলেন, আদেশ দিলেন, ওরা কিন্তু তারা ফুলফিল করতে পারবে না। অতএব আমাদের একটা ইস্যু ছিল পলিসিটা, আর যদি কালেকশনটা একটু চেঞ্জ করা যেত, যে যারা পলিসি, এবং পলিসিটা করবে খুব প্র্যাগমেটিক, যে এই সব সেক্টরে আমরা দেখি যেখানে ইলাস্ট্রিসিটি, ট্যাক্সেবল ক্যাপাসিটি বেশি, সেখানে আদায় করবে, তখন যারা কালেক্ট করবে এনবিআর অফিসার, তারা ওখান থেকে কালেক্ট করতে পারবে। সেটা কিন্তু করা হয় নাই। এটা না করলে বেশি দূর যেতে পারবে না। এটা হলো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আর আমি যেটা বললাম যে প্রাধিকার মানে কি, এই যে সরকার মানে মানুষ, সাধারণ মানুষের কতগুলো মেইন আকাঙ্ক্ষা আছে। একটা হলো যে কর্মসংস্থান, 10 লক্ষ যে করতে পারেন নট নেসেসারি, 10 লক্ষ করার দরকার নেই আপনার, ইমিডিয়েটলি কয়েক লক্ষ করেন। তারপরে ফর্মাল সেক্টরটা একটু এক্সপান্ড করেন। এত ইনফর্মাল সেক্টর ছিটেফেটা কাজ করছে, ওটার চেয়ে তো মেইন স্ট্রিমেগুলো নিয়ে আসেন ওদেরকে, ওটা সবচেয়ে বড় জিনিস। সেকেন্ড হলো আপনার ধরেন জ্বালানিটার ব্যাপারে সাশ্রয়ী করার জন্য জ্বালানি তো আপনার করতেই হবে। আইদার ইন্ডাস্ট্রিকে আপনি জ্বালানি দেবেন, অথবা এলএনজি ইম্পোর্ট করবেন, অল্টারনেটিভ কী করবেন, ড্রিলিং করবেন, এটা করে সব কিছু একবারে করতে পারবেন না জ্বালানি 100%। অতএব থার্ড হলো যেমন স্বাস্থ্য খাতে করলে অ্যালোকেশন দিলে লাভ হবে না, স্বাস্থ্য খাতে সব খরচ করতে পারে, এখানে সামর্থ্যের অভাব আছে, এখানে আপনার ক্যাপাসিটির অভাব আছে, মনিটরিংয়ের অভাব আছে। সেগুলো ঠিক করেন, যা টাকা দেবেন, এইবার তো আমার সময় তো টাকা খরচই করতে পারে না, ফেরত চলে আসছে টাকা, তবে এই টাকাটা দিয়ে লাভ নাই। তবে লোকজন ট্যাক্স কখন দেয় যখন তো আপনার সরকার সার্ভিসটা দেয়, তখন কিন্তু লোকের ট্যাক্সের কোনো আপত্তি। কোনো দেশে 25-26% আসে তো ট্যাক্স রেশিও, ব্যবসায় তো কোনো দিন মানা করে না, বা সাধারণ মানুষ বলে না আমি ট্যাক্স দিচ্ছি, আমি তো উপকার পাচ্ছি, দেবো না কেন ট্যাক্স। অর্থাৎ এই জিনিসটা, ওই অ্যাপ্রোচটা নিতে হবে, আমি যতটুকু সার্ভিস দিতে পারি দেব, তখন কিন্তু লোকজনের কনভিন্স হবে। সেই জন্য আমি বলছিলাম যে কয়েকটা জিনিস একেবারে আপনার একদম পিন পয়েন্ট করে বহু কিছু করতে হবে। যেমন আমি অনেক সময় বলি ডোন্ট, যে লেজ নিয়ে নাড়াচাড়া করবে না, যে টেক দ্য বুল বাই দ্য হর্ন। এই ফ্রিল নিয়ে এখানে একটু করবো, এখানে একটু করবো, ওটা কোনো ইম্প্যাক্ট নাই, তাই না? সে আপনি করবেন বড় জিনিসগুলো যেগুলোর আপনার ইম্প্যাক্ট, স্পিল ওভার এফেক্ট থাকবে। ধরুন একটা হাইওয়ে করেন, তার মানে স্পিল ওভার আশেপাশে পড়বে, কিন্তু আপনার নট নেসে জায়গায় সব জায়গায় রাস্তা করে ফেলতে হবে, প্রত্যেক গ্রামে গ্রামে রাস্তা দিতে হবে, সেটা অটোমেটিক্যালি কিন্তু আপনার গ্রো করবে, গ্রোথ সেন্টারগুলো। রাস্তার কথা বললেন বলে একটা কথা বলি, ধরেন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট, তার এমপিরা তার নিজের এলাকায় রাস্তা করতে চাইবে, পারলে একটা থানা ভেঙে 4টা থানা করতে চাইবে, কয়েকটা ইউনিয়ন করতে চাইবে, আরও বেশি স্কুল, মানে
ওই এলাকাতে যত কাজ তার দেখানো যায় সেটা বাজেটের সাথে সঙ্গতিপূর্ণ হোক বা না হোক এটা করবে, ওই চাপ থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্ট তো ওগুলোকে ব্যালেন্স করে একটা সমন্বিত বিষয় করবে, কিন্তু সেই সমন্বিত বিষয় করবার ক্ষেত্রে যেটা দরকার ছিল উপরের স্তরে দেখা যাচ্ছে যে অতখানি হচ্ছে না। এবার আপনি নিজেই মনে করছেন যে রাজস্ব আদায়ের এই লক্ষ্যমাত্রা আয় করা যাবে না, মানে যে কোনোভাবেই হোক একইভাবে ধরেন যে বাইরে থেকে আমরা যে সাহায্য পাবো বলে আশা করছি সেটাও তো খুবই আনসার্টেন হয়ে গেছে। এবং এই পরিপ্রেক্ষিতে যখন বলেছে, আপনি নিজেই বাজেটে মন্তব্য করেছেন যে এবারে বাজেট হলো জনতুষ্টিমূলক। এই জনতোষ বা এই তুষ্টিবাদ আমাদের রাজনীতিতে কি ভালো জিনিস? জনতুষ্টিটা মানে পলিটিক্যাল গভর্নমেন্টে চাইবে যে আমরা এই করি, তবে আমি যেটা বলছি জনতুষ্টিটাতে এমনভাবে ইসে করবেন না বিরাট একটা যেটা ইসে স্বপ্নের ইসে দিয়ে আমি অনেক কিছু করে ফেলবো এক বছরে। জনতুষ্টিটা যেটা বেসিক যে তাদের যেগুলো এই রিকোয়ারমেন্ট আছে সেগুলো কয়েকটা আপনি করেন পালন, কিন্তু সবগুলো করতে পারবেন না একবারে। যেমন আমি বলি এই যে স্বাস্থ্য বলছে যে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স করবেন, সবাইকে স্বাস্থ্যের এসে নিয়ে আসবেন, সেটা এখন 1 বছর 2 বছর সম্ভব না, কিন্তু অ্যাটলিস্ট আপনি ট্রাই করতে পারেন যে কমিউনিটি হাসপাতাল, লোকাল হাসপাতালগুলো ডেভেলপ করা, সার্ভিসটা ওখানে দেওয়া। অর্থাৎ এইগুলি জনতুষ্টি, এইগুলি লোকজনদের ঢাকায় না আসতে হয়, বিভিন্ন বড় বড় শহরে না যেতে হয়, প্রাইভেট হাসপাতালের উপর ডিপেন্ড না করতে হয়, এইগুলি কিন্তু ইজিলি করা মানে এর মধ্যে একটা জিনিস ওনারা বলেছেন, সমস্ত উপজেলাগুলোতে যেখানে 50 বেড আছে 100 বেড করবে। কেউই বলছে না যে এটা অবাস্তব একটা কথা হচ্ছে, এবং এটা করলে উপকারটা একদম লোয়ার লেভেলে যাবে, ছড়িয়ে যাবে, অনেক বেশি হয়। এই রকম করে প্রোগ্রামটা যদি করতে পারতে তারা, তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো, কিন্তু সেরকম করে তো হচ্ছে না। বরঞ্চ আপনি যে কথা বলছিলেন শেষ করে ফেলেন, সরি, মানে আমার পরের বিষয়টা যেটা বলছেন যে রোডস অ্যান্ড হাইওয়ে, যেমন এমপিদের কিন্তু একটু নিরস্ত করতে হবে যে তারা লোকাল লেভেলের এই করো সেই করো, যেন তারা পলিসি লেভেল। আমি একটা উদাহরণ দিই, সাইফুর রহমান সাহেবের সময়, তখন তো আমি তো গভর্নর, অনেক রকম চাপ আসতো। সিলেটের এক এমপি বললো স্যার ওই জায়গাটা আমার একটু রাস্তা দরকার। উনি তোমার ওখানে তো রাস্তা তো দরকারই নাই বেশি, কারণ রাস্তা তো আছে, আর আমি কোথায় টাকা দেবো, ওখানে তো তোমার দরকার হয় 50 কোটি টাকা। কই স্যার আপনি আমাকে 1 লক্ষ টাকা দেন এখন। বলি কেন? আমি গিয়ে বলতে পারবো যে রাস্তাটা হবে 1 লক্ষ টাকা পেলাম। তাই উনি হাসেন যে এইটাই তোমার পলিটিক্স। স্যার এটাই হলো আমাদের লোকাল পলিটিক্স। তো এইটাই তো তাদের অ্যাটিটিউড, যে আমি বলবো একটা অ্যালোকেশন আনবো, সেই অ্যালোকেশনটা কোনো দিন রিয়েলাইজড হবে না বা হবেও না। তবে লোকাল লেভেলের যে যে ডিমান্ড করাচ্ছে বেটা, যেটা আমি বললাম যে আমরা বলি একটা বড় বড় যে হাইওয়ে বা ইনফ্রাস্ট্রাকচার করবেন, যেটা অটোমেটিক্যালি স্পিল ওভার এফেক্টটা কিন্তু এমনি অন্যরা পাবেই। অতএব সরকারকে যে প্রকল্প প্রণয়নের দিকটা কিন্তু আরেকটু সজাগ হতে হবে, আরেকটু বেটার। এখন আমাদের প্রকল্প প্রণয়নগুলো যেগুলো ফেল্ট নিড রিফ্লেক্ট করে না, রিফ্লেক্ট করে কিছু লোকের প্রেশার, কিছু একটা গোষ্ঠীর প্রেশার। এটাই সত্যি আমাদের বড় একটা প্রকল্প, একটা ইসে আর কি, দুর্বলতা। এই যে দেখেন, আপনি নিজে তো ব্যাংকের গভর্নর ছিলেন, বাংলাদেশ ব্যাংকের। ঘাটতি মেটাবার জন্য বলছে 1,12,000 কোটি টাকা ব্যাংক লোন নেবে। রাজস্ব আদায়ের যে ঘাটতি হয়ে যায় তার মানে লোন আরও বাড়বে। সেই ক্ষেত্রে সরকার যদি বেশি করে লোন নেয় তার মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট ন্যাচারালি হ্যাম্পার্ড হয়ে যাবে, বিনিয়োগ সংকুচিত হবে, দেশি বিনিয়োগ এবং কর্মসংস্থানের কথা যে বলেছে সেটাও হ্যাম্পার করবে। কিউমুলেটিভ এফেক্ট এটার মধ্যে আছেই, মানে রেসিং এইটা তো ইকোনমিক্সে খুব কমন একটা জিনিস। সব মিলে আপনি যেটা বললেন জনতুষ্টিমূলক বাজেট, এটল কোনো জনতুষ্টিমূলক বাজেটে আমাদের কি যাওয়া উচিত ছিল নাকি? আমি সারাদিন ভাই এই প্রশ্নটা বলি, এটা আপনাকে বলছি, মানে এটা যদি কোনো সুযোগ থাকতো এই কথার মধ্যে দিয়ে যে আমি গভর্নমেন্টের কাছেও এইভাবেই জিনিসটা বলতে পারতাম, দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার, এখন এটা হানিমুন। মানে ওই যে বঙ্গবন্ধু বললেন 5 বছর তোমাদের কিছু দিতে পারবো না, মানুষ বুঝে না বুঝে হাত তুলেছে। এইবারও আমাদের অর্থমন্ত্রী এরকম বলেছিলেন যে আমরা 3 বছর না কয়েক বছর কিছু দিতে পারবো না। ওই রকম একটা জায়গায় যদি থাকতেন এবং থেকে বাজেটটা খুব প্র্যাগমেটিক বাজেট করতেন, সেইটা না করে তারা জনতুষ্টিবাদে গেলেন কেন? এটা আমি যেটা মনে করি, যেটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এটা নানা রকম ডায়নামিক্স, এটা বেস্ট হতো। ইনফ্যাক্ট আমি একটা নোট টু সাকসেসর দিয়ে আসছিলাম, আমি বলেছিলাম যে আমরা 16 মাসে 18 মাসে যেটা করেছি, যেগুলো কাজগুলো, এগুলো ওইগুলোকে একটু সুসংহত করেন। আমাদের সবগুলো কাজ তো খারাপ না, মোটামুটি স্টার্ট করেছিলাম, ওইগুলো সুসংহত করেন,
ওর থেকে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করেন, সেটাই কিন্তু জনদেশের জন্য কাজ হতো। কারণ আপনি দেখবেন আমরা যেগুলো করেছিলাম সেটা মোটামুটি কিন্তু রিফ্লেক্ট করে মানুষের, সাধারণ মানুষের ইসের জন্য, ইভেন রেগুলেটরি রিফর্মগুলো। এইটা আমরা আশা করেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম যে ওই দিকে না গিয়ে নতুন করে আবার নতুন করে প্রোগ্রামটা, এইটা আসলে সবচেয়ে বেশি একটা বিষয়। ওই টেন্ডেন্সি হলো কি, আমরা আগে কি করেছে না করেছে ওটাকে এসে না করে আমরা নতুন করে শুরু করি এবং নতুন করে লোকজন আশ্বাস দিই। কিন্তু ডেভেলপমেন্ট ইজ এ কিউমুলেটিভ ওয়ার্ক। একজন করে গেছে কিছু, ওটা আবার বিল্ড করা হলো ডেভেলপমেন্ট। কারণ খারাপ যদি হয় সেটা একটু বাদ দিলাম, কিন্তু সবই তো খারাপ না, প্রত্যেকটা গভর্নমেন্ট তো কিছু বিল্ডিং। অতএব এই জিনিসটা যদি তারা প্র্যাকটিক্যালি করে, এখনও কিন্তু সময় আছে যে জিনিসগুলো আপনারা যে সংস্কারগুলো যে এফোর্টগুলো করা হয়েছে সেটা আপনার ইমপ্লিমেন্ট করতে কিন্তু 9 লক্ষ কোটি টাকার বাজেট দরকার নয়, অথবা 3 লক্ষ কোটি টাকার এডিপিরও দরকার নয়। এডিপির আপনি দেখবেন কয়েকটা প্রজেক্ট অসমাপ্ত আছে, সেগুলো সমাপ্ত করেন। নতুন করে বড় বড় প্রজেক্ট না হলে দুবার চিন্তা করেন সেটা আপনি এখন ইমিডিয়েটলি করবেন কি না। কারণ আমি দেখছি বেশ কয়েকটা প্রজেক্ট, বিরাট প্রজেক্টের কথা বলছে ইমিডিয়েটলি শুরু করবে। সেগুলির চেয়ে বরং যেগুলি শেষ হয় নাই সেগুলি শেষ করেন। কারণ এইটাই হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, যে 5 বছরের প্রজেক্ট 15 বছর হয়ে যায়, কস্ট ওভাররান হয়, আলটিমেটলি কিন্তু বেনিফিট কিছু হয় না। এই যে অর্থমধ্যে ভ্যালু ফর মানি তো হচ্ছে না। আপনি যেটা দিচ্ছেন সেটা, আমি যেটা বলি যে ডেড ওয়েট লস, যেটাই দিলেন সেটাতে কোনো রিটার্ন পাচ্ছে না, তো লসই হলো, মানে পুরোপুরি টোটাল লস। এটা কিন্তু অ্যাভয়েড করতে হবে ওনাদেরকে। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, যেহেতু আপনি কথাটা একটু প্রাসঙ্গিকভাবে নিয়ে এসেছিলেন যে আপনারা করবার সময় কীরকম করে করেছিলেন, মানে একটু বিস্তারিত কি বলবেন? ধরেন আপনি অ্যাজ দ্য ফাইন্যান্স অ্যাডভাইজার, মানে ফাইন্যান্স মিনিস্টার, আপনি একটা বাজেট দিয়েছিলেন, তো আপনি মানে সামগ্রিক ব্যাপারটা বাজেট সম্পর্কে আপনার মতো ধারণা, যারা বাজেট দেবার সৌভাগ্য অর্জন করেছেন তার বাইরের লোকের তো হয়নি। আপনি কম্পারেটিভ স্টাডিটা অনেক ভালো করতে পারবেন। আপনার সময় যেটা দিয়েছিলেন তাতে আপনি কতখানি স্যাটিসফাইড ছিলেন, তার রেজাল্ট আপনি কী দেখেছেন, এবং এখন যেটা দেখছেন তার সাথে কম্পারেটিভ স্টাডি করে কী বলবেন? বিশেষ করে কম্পেয়ার করে আমরা ইচ্ছা করি বাজেটটা, তখন দেখলাম যে আমাদের রেভিনিউর সোর্স যেটা যে অবস্থা আছে সেটা আমরা যতই সে চেষ্টা করি আমরা সেটাকে আমরা খুব বেশি চট করে বাড়াতে পারবো। যেটা আমি বললাম 1%-এর বেশি আমি দিতেই পারবো না, আমি 8 নিতে পারবো না। IMF আমাকে বলছে তুমি 8 কি 8.5 করো, সেটা আমি বলছি একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। অথবা এই কনস্ট্যান্ট রাখতে হবে। দ্বিতীয়ত হলো আমার যে বাইরের থেকে লোন আনবো, এখন কিন্তু সফট লোন এবং সে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আপনার। আর এই যে লোনগুলো আছে বেশিরভাগ OCR কমার্শিয়াল রেটের লোনগুলো আসবে, সেগুলো কিন্তু আপনি শোধ দিতে তো আপনার সময় লাগবে, অনেক বেশ কষ্ট হবে, প্লাস গ্রেস পিরিয়ড কমে গেছে। ওগুলো চিন্তা করে আমি বলবো যে আমরা যতটুকু সম্ভব আমার সম্পদটা আমার সীমিত করি। অনেকটা যে আপনি যখন বাজারে যান আপনি চিন্তা করেন আপনার পকেটে কত টাকা আছে, গভর্নমেন্ট যখন বাজারে যায় তখন চিন্তা করে না, তখন আমি আগে দেখি কী কী কিনবো তারপর। এখন সময় আসছে গভর্নমেন্টকেও প্রাইভেট সেক্টর, প্রাইভেট ইন্ডাস্ট্রির মতো ব্যবস্থাপনার সম্পদ ব্যবস্থাপনা চিন্তা করতে হবে যে আমার এর বাইরে আমি যেতে পারবো না। অতএব সেই লক্ষ্য করে কিন্তু আমরা বাজেটটা বেশ ছোট করেছিলাম। আমি রেভিনিউ বাজেটটা মোটামুটি তো ছোট, এবং এডিপিটা তখন ওই বিবেচনায় ছোট করেছেন, এখন এটা পলিটিক্যাল বিবেচনায় বড় করেছে, এইটাকে আপনি ঠিক বলছেন কেন? না, এটা ঠিক বলছি যে এই জন্য, কারণ পলিটিক্যাল ইস্যু তো আমাদের সময় যেটা ছিল গভর্নমেন্ট মানে লোকজনের ধারণা যে আমরা কিছুটা যে অর্থনীতির যে পর্যায়ে চলে এসেছিল সেটাকে আমরা সে করেছিলাম স্টেবিলাইজ করে কিছুটাকে আপনার স্টেবল করা, কিন্তু আমরা সামনে দিয়ে দ্রুত এগিয়ে নিয়ে যাব বা গ্রোথ একেবারে আমরা 6-7 নিয়ে যাবো, সেটা কিন্তু আমাদের এসেছিল না। আমাদের ছিল ইনফ্লেশনটাকে কন্ট্রোল করে আমরা যেন, যে আমি বেশিরভাগ বলেছি খাদের কিনারে নিয়ে চলে গেছিলো। কেউ আমার একজন কলিগ বলছে আইসিইউতে গেছে, আমি পরে বললাম না আইসিইউর থেকে এখন ক্যাবিনে আসছে। তখন আমাকে প্রশ্ন হলো কবে বাড়িতে যাবে। এখন ক্যাবিনে আসছে মানে আমরা মোটামুটি স্টেবল করে আসছি। এখন এটা লোকে বাড়িতে যাওয়ার মতো অবস্থার জন্য পলিটিক্যাল গভর্নমেন্ট হয়তো কিছু একটা করতে হবে। অথবা এত বড় একটা করার কিন্তু দরকার ছিল না, সেটা ঠিক। তবু আমি বলছি যে যদি বাজেটটা যদি 60-65% যদি বাস্তবায়ন করে এই গভর্নমেন্টে 60 থেকে 70, এটাই গুড এনাফ। এটাতে সেটাই লোকজন তো বলে যে বাকিগুলো যে 30% করতে পারলাম না, প্রজেক্টের ব্যাপারে বলেন বা সংস্কারের ব্যাপারে, ওটা কিন্তু মাইন্ড করবে না। কিন্তু দেখতে হবে ওটা খুব ভেরি কনসপিকুয়াস অবভিয়াস রেজাল্টটা কী, যে লোকের কর্মসংস্থান কিছুটা বেড়েছে, ইনকাম কিছুটা বেড়েছে, মূল্যস্ফীতি কিছুটা কমেছে, ব্যবসা বাণিজ্যটা কিছু বেড়েছে, প্লাস আমাদের দেশে
ইন্ডাস্ট্রিয়াল বেস কিন্তু ভেরি লো। আমরা বড় বড় কয়েকটা ইন্ডাস্ট্রি ছাড়া কিন্তু আর ইন্ডাস্ট্রি বলতে কিছুই নাই, সব হলো আপনার ব্যবসা বাণিজ্য ভিত্তিক। অতএব আপনি যদি এসএমই তারপর স্মল ইন্ডাস্ট্রিগুলো ডেভেলপ করে, যেটা একটা ভালো উদ্যোগ নিতে যাচ্ছে তারা এসএমইর ব্যাপারে, সেইগুলো যদি করেন ওটা মানে বেটার হবে। কারণ ওটা হলো লেবার অ্যাবজর্বটিং, মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ না, ওটা আপনার এমপ্লয়মেন্ট বেশি হবে, গ্রোথও বেশি হবে, কারণ টেকনোলজি ওখানে ব্যবহার করা যায় ভালো। অর্থাৎ ওই দিকে দৃষ্টি দিতে হবে। ওই বিরাট বিরাট ইন্ডাস্ট্রি করবো, 500 কোটি টাকা খরচ করে একটা টেক্সটাইল ইন্ডাস্ট্রি করবো, 100 লোকের বেশি ওখানে এমপ্লয়মেন্ট হবে না, কারণ এভরিথিং ইজ অটোমেটেড। কিন্তু আপনি যেখানে করেন এটা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, যেটা পৃথিবীর সব জায়গায়, জাপানেও ইভেন আবার 50% তো আপনার এসএমই থেকে আসে। জাপানে তো বিরাট বিরাট ইন্ডাস্ট্রি তার রবট দিয়ে তৈরি করে, এটা তো কম। তো অর্থাৎ আমাদের ওই টেন্ডেন্সিটা এখন ইসে করতে হবে। তারা তো লাগাতার বলছেন যে গত বছরের একটা রেমনেন্টস অফ ইকোনমি পেয়েছি। খেয়াল করবেন, এই বলবার সময় তারা কেবল আওয়ামী দুঃশাসনের কথা বলছে না, ধারাবাহিকভাবে তারা পাবার আগে পর্যন্ত বলছে। বাঁধের যেটা ছিল সেটা বলা হচ্ছে না। মানে মাঝে মাঝে আমিও কনফিউজ হই, অনেকে কনফিউজ হয়ে যায়। তার মানে কি যে অন্তর্বর্তী সরকার সত্যি সত্যি কি তার অর্থনীতি ধ্বংস করেছে, নাকি একটা ট্র্যাকে এনেছিল? যদি ট্র্যাকে এনে থাকে তাহলে তারা আজকে রেমনেন্টস দিয়ে শুরু করেছেন, এই কথা তো বলতেন না। এটা মোটেও যুক্তিসঙ্গত না, আপনি রেমনেটস না মোটেও, সেটা আমি বলি। কারণ আপনি দেখেন যে বেসিক আপনি যদি একেবারে সামষ্টিক কতগুলো ইন্ডিকেটর দেখেন যেটা ডেভেলপমেন্টের জন্য, আপনি ফরেন রিজার্ভ কত মোটামুটি সন্তোষজনক, ফরেন মার্কেট দেখেন এখনও একদম স্টেবল, আমরা তো ইন্টারফেয়ার করি, পরের দিকে তো মার্কেটের উপর ছেড়ে দিয়েছি। থার্ড হলো যে আপনার ইনভেস্টরটা কম আসছে বিকজ রেগুলেটরি রিজিমে একটু ঝামেলা ছিল, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে কিছুটা ফেজ চলে আসছিল, কিন্তু আমি বলবো না পুরোপুরি। ব্যাংকিং সেক্টরে তো একেবারে ভঙ্গুর অবস্থা, তবু আমরা ওই যে 5টা ব্যাংকে এক করে দিয়ে ইসলামী ব্যাংক অন্যগুলো একটা লোকের কনফিডেন্স নিয়ে আসছিলাম, তখন কিন্তু কেউ বলে নাই যে আমরা খারাপ করছি। আর বাইরে যারা দাতা সংস্থা ছিল, বায়োলেটার বলেন মাল্টিলেটার, তারা কিন্তু সবাই কনভিন্স যে তোমরা যেটা করেছো দ্যাট ইজ দ্য রাইট ওয়ে, তোমরা যেটা করছো এই অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম, কিন্তু চ্যালেঞ্জ যেটা সামনে আছে সামনে নিয়ে যাওয়া, এই চ্যালেঞ্জটা হলো এই গভর্নমেন্টের। এখন তারা ওই চ্যালেঞ্জটা না নিয়ে বলছে আমরা একটা দুর্বল পেয়েছি, কিন্তু আসলে কিন্তু আপনি যদি ধরেন একটা স্টেবল ইস্যুতে আমরা নিয়ে আসছি। এর সাপোজ কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট যদি আমি করি, যে আপনি যদি সেই 2024 যদি না হতো, ওই ইকোনমি পেলে কিন্তু আমরা কিছুই করতে পারতেন না। এটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল, মানে ইকোনমিটা চলেছে। আর আমি বাইরে তো দাতা সংস্থার সাথে কথাবার্তা বলেছি, সবার সাথে মোটামুটি প্রত্যেকে বলেছে যে তোমরা যেটা করে নিয়ে আসছো এটা দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। এবং আপনি দেখেন কোনো ডোনারই কিন্তু আমাদেরকে মানা করে নাই, কোনো অর্থের কোনো সংস্থান কিন্তু আপনি একটা ডোনারও কিন্তু টাকা পয়সা দেওয়ার ব্যাপারে সে করে নাই, কারণ ওরা কনভিন্স হয়েছে, IMF লাস্ট পর্যন্ত ওরাও কনভিন্স যে তোমরা যেটা করছো ঠিক আছে। অতএব একদম রেমনেস আছে সেটা না। রিসেন্টলি আমি দেখলাম, আমি জানি না আপনি দেখেছেন, সোয়াসের যে প্রফেসর, এটা বড় একটা লিখেছে, সে ব্যালেন্স ওয়েতে লিখেছে, কিন্তু বলেছে যে অ্যাটলিস্ট ইকোনমিক সাইডটা এই কেয়ারটেকার গভর্নমেন্ট কিছুটা স্টেবল করছে, অন্যগুলোর ব্যাপারে যথেষ্ট ইসে আছে আর কি, ফাঁকফোকর আছে বা করতে পারে না। কিন্তু এইটা তো আপনি নিজেও দেখে বুঝতে পারবেন যে একেবারে ধ্বংস, যে আপনি রেমিটেন্স অনবরত একদিনের জন্য রেমিটেন্স আর কমে না, এবং ফর্মাল ওয়েতে অফিসিয়াল ওয়েতে রেমিটেন্স আসছে। কারণ আমরা একটা মেসেজ দিয়েছিলাম সেই সময়, যদি বিপদে যদি টাকা পয়সা পাঠাও, বা এগ্রিগেটর যারা আছে বাইরে যারা আছে তারা যদি টাকা মোবিলাইজ করে বেআইনি পথে পাঠাতে হলে ওরা বিপদে পড়বে। সেজন্য দেখবেন কিন্তু এগ্রিগেটর যারা দুবাই আছে, হংকংয়ে আছে, সিঙ্গাপুরে আছে, তারা কিন্তু ওই সাহসটা পায় নাই, তখন কিন্তু অফিসিয়াল হতে আসছে। এবং এই বেনিফিটটা তো ওরা এখন পাচ্ছে। ওরা কেন বলছে যে একেবারে একদম কিছুই আমরা পাই? ইনফ্লেশন 14 আমরা ইনহেরিট করেছি, আমরা তো 8.5 নামে নিয়ে আসছি, তা এখন আবার বাড়ছে। এইটা তো একটা দিক ধরেন, আপনি ডেটাস দিয়ে বলবে যে কী কী হয়েছে, সেটা কি অস্বীকার করবে কি আপনি যেটা আছে, তাও হয়তো করা যায়, কারণ ডেটাটা তো জানলেই হয় অনেক। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ধরেন গবেষণা প্রতিষ্ঠান যে কটা আছে প্রায় সবাই বলছে বাজেটে যে বিরাট অ্যাম্বিশন আছে এটা রিয়েলাইজ করবার জন্যে যে ইকোনমিক রিফর্মসটা দরকার ছিল তার কিচ্ছু করা হয়নি। ব্যাংকিং রিফর্মস কিছুই করেনি, বরঞ্চ একটা উল্টো যাত্রার মতো করা হয়েছে। এগুলো একটা দিক, সেটার উপরে আপনি বলবেন। কিন্তু আমার কাছে মাঝে মাঝে এরকম লাগে, আপনারা যেটা করেছিলেন, আপনারা থাকতে যে
সংস্কারের চেষ্টা করছে, যে সংস্কার কথা এখন বলা হচ্ছে যে অর্থনৈতিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, মানে বাস্তবায়নের জন্য যে সংস্কার লাগে সেটা করাই হয়নি, করা দরকার। সেই লক্ষ্যে অন্তর্বর্তী সরকার 133টা অধ্যাদেশ দিয়েছিল। স্ট্রাইকিংলি অনেকের নজরে আসছে না, এই 133টা অধ্যাদেশের কোনো অধ্যাদেশের কেউ বিরোধিতা করছে না, কার্যকরী করছে না। তারা 98টা করছে, কতগুলো শেলভ করে দিয়েছে, কতগুলো বাতিল করে দিয়েছে, কিন্তু বলছে না যে এগুলো খারাপ ছিল। তারা বলছে আমি রিমডেল করে এটাই আবার করার চেষ্টা করব। তো সেই অর্থেও যদি হয় তাহলে আমরা ওই সংস্কারের পথে যাচ্ছি না কেন। ওই জন্য আমি আরেকটা প্রশ্ন আপনাকে সাথে করে একসাথে আপনি হয়তো লম্বা করে বা যেভাবেই পারেন উত্তরটা দেবেন। 1,10,000 কোটি টাকা বিদেশ থেকে ঋণ নেওয়ার লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা কী বলে আমরা তো এটা পাবো না। আমরা বড় অনুদানের কথা বলেছি, কিছু যে অনুদান যদি পাই, আর ঋণ পর কমে যাচ্ছে। আইএমএফের সাথে তো আমাদের মানে আমাদের সরকারের পক্ষ থেকে আইএমএফের সাথে যে একটা নেগোশিয়েট করা হলো তাই হলো না। হয়তো ধরলাম আইএমএফ খুবই অযৌক্তিক শর্ত দিচ্ছে যে আমরা মানতেই পারি না, সেটা তো আপনার পেটে পেটে থাকলে হবে না, মুখে মুখে মনে মনে থাকলে হবে না। আপনি এটার একটা এক্সপোজারের দরকার ছিল মানুষের সাথে নেওয়ার জন্যে। এই ব্যাপারে গভর্নমেন্ট কোনো কিছু করেনি। তার মানে হচ্ছে যে বিরাট রকম একটা চাপ হবে, কিন্তু অভ্যন্তরীণ উৎস থেকে টাকা তোলা কী হতে পারে, কী রকম করবে। আমার সাথে আজকেই এক ব্যবসায়ীর সাথে কথা ছিল, বলে ভাই আমাকে চাপ দেবেন কি, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস নেই, আপনি তো গ্যাস দিতে পারেন না, আপনি বিদ্যুৎ দিতে পারেন না, তারপর আবার চাপও দেবেন, ওইটা কীভাবে নেবো আমি। শেষ পর্যন্ত সে বলছে যে অর্থনীতি তো ভেঙে পড়ে যেতে পারে যদি এগুলো না করেন। আমি এত খারাপ পিকচারটা তুলে ধরার জন্য দর্শকের সামনে সে কথা বলছি না, আমি শুধু বলছি যে এখনও তো সময় আছে, এগুলো সবারই রেকটিফিকেশন করা যেতে পারে। আপনি কি বলবেন এখন? আমি যেটা বললাম যে আমাদের সময় যেটা করেছি আপনি দেখেন, যতগুলি আমরা অ্যাকশন নিয়েছি সবগুলি কিন্তু পুরোপুরি আমরা মানে একদম শেষ করা যায়নি, কারণ হয় কিন্তু প্রত্যেকটা কিন্তু পজিটিভ। আপনি ধরুন ব্যাংকিং সেক্টরে অলরেডি ব্যাংকিং সেক্টরের মেজর প্রবলেমগুলো অ্যাসেট কোয়ালিটি রিভিউ করে কোন কোন ব্যাংকের কত প্রবলেম সেটা 5টাকে একত্র করা হয়েছে। বাকিগুলো ডিসিশন হয়েছে, এখনও পাবলিকলি বলা হয় নাই যে ওগুলিকে উদ্ধার করা যাবে না, কিন্তু করা হচ্ছে না। আমরা যখন করি নি, কিন্তু রান অন দ্য ব্যাংক হয়, ডোমিনো এফেক্ট হয়, যে হঠাৎ করে যে বললাম যে XYZ কয়েকটা ব্যাংক আছে, ওটা কিছুই করা যাবে না। অতএব সেইগুলো কিন্তু গভর্নমেন্টের ইমিডিয়েটলি দ্রুত করতে মানে এইগুলো ডিসিশন নিতে হবে। ফাইন্যান্সিয়াল সেক্টরে বাকিগুলো প্রভিশন পলিসি, তবে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কিন্তু সেগুলো একটু রিভিজিট করার দরকার আছে, সেটা গভর্নমেন্টের করা উচিত। ওই যে অ্যাডহকভাবে আপনার 10 থেকে 5 থেকে 2% সুদ দিয়ে আপনি লোন রেগুলারাইজ করবেন, এটা কিন্তু কোনো কাজের কথা না। আর তারপরে আপনি দেখেন অন্য অন্য যে আইনগুলো যেগুলো, যেমন অটোমেশন, এনবিআরকে যথেষ্ট চেষ্টা করা হয়েছে এনবিআর অটোমেশন করা। অলরেডি বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো একটা করা হয়েছে, আপনি জানেন বিএসডব্লিউ। এটা কিন্তু আজ থেকে 6 বছর আগে ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিয়ে রেখেছিল, কিন্তু করে নাই। আমরা আশাটা শুরু করেছি, প্রায় 18-19টা রেগুলেটরি এজেন্সিদের মেম্বার হয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু ইমিডিয়েটলি থেকে কিন্তু গভর্নমেন্ট কিন্তু এটা ইনহেরিট করেছে, ভালো জিনিস, এগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারে। অর্থাৎ এটা যদি না করে তবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে গভর্নমেন্ট চিন্তা করছে যে আমরা একজন নতুন করে কিছু, সবই যে নতুন করতে হবে না। অলরেডি কিন্তু যেমন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, ব্যাংকের কতগুলো প্র্যাকটিস কিন্তু অলরেডি রিভাইজ করে দেওয়া হয়েছে, সেগুলো কোনো ঝামেলা হওয়ার কথা না এগুলো। তারপরে আপনার অন্য অন্য সোশ্যাল সেক্টরে সেটা আপনার ডিজাস্টার ম্যানেজমেন্টে কতগুলো অ্যাকশন নেওয়া হয়েছে। অতএব আমার ইসে ছিল যে গভর্নমেন্ট এখন যেটা করছে ইমিডিয়েটলি কতগুলো অ্যাকশন নেওয়া ব্যাংকিং সেক্টরে। এই যে 5টা ব্যাংক একটা হলো, এটা নিয়ে এটা এমডি নিয়ে চেয়ারম্যান নিয়ে এত সময় নষ্ট করার কিন্তু কোনো দরকার ছিল না। অলরেডি ডিসিশন হয়েছে এটা চ্যালেঞ্জিং টাস্ক, একটা ব্যাংক করলে ওটা মোটামুটি চলবে, তার মধ্যে আরেকটা ব্যাংক যেটা চলছিল সেটা নানা রকম ঝামেলা করে সেটা আবার একটা গ্রাহকের মধ্যে একটা ব্যাড ইমপ্রেশন দেওয়া হচ্ছে। এখন কালকে আবার নতুন করে ডিসিশন হলো। অতএব এই গভর্নমেন্ট ইনডাইরেক্ট চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, ইনডাইরেক্টলি বলছেন কেন? এটা একটা বড় ইস্যু এসে গেছে। আপনি ইসলামী ব্যাংকের কথা ইসলামী ব্যাংক নতুন করে ওই ইস্যুটাকে আপনার ক্রিয়েট করার কোনো দরকার ছিল না। যখন যে চেয়ারম্যান যিনি ছিলেন তার ব্যাপারে কোনো কমপ্লেন ছিল না, আবার নতুন করে হঠাৎ একজনকে নিয়ে আসলেন তার ব্যাপারে, এইগুলো তো হলো কি মানে নতুন করে আপনার কতগুলো কন্ট্রোভার্সি রেজ করা।
যেটা আমাদের সময় ছিল, কতগুলো ভালো জিনিস ওগুলো চালু করতে পারতেন। সেজন্য আমি মাঝে মাঝে একটু হতাশ যে এই গভর্নমেন্ট 3 মাসের সময় কিন্তু পুরোপুরি খুব দ্রুত কিন্তু কিছু অ্যাকশন নিতে পারবে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে, ফাইন্যান্সিয়াল সেক্টরে, ইভেন রেভিনিউ সেক্টরে, পোর্টের ব্যাপারে। যে পোর্টে আপনার 4 দিনে 5 দিন লাগে, ওটা ঠিক করতে কতদিন লাগবে? এটা আপনার ওরা এখন কমপ্লেন করছে, আমরা চেষ্টা করেছি। আপনার ম্যানিফেস্টো আছে জাহাজের, ওটা দেখে তাকে রিলিজ করবেন না, ওটা চেক করবেন, এগুলো তো ইজিলি আপনি করতে পারেন। সেগুলো না করে এখন চিন্তা করছেন আবার সিস্টেম করব। এখানে হয় কি অন্য অন্য প্লেয়াররা কাজ করে, স্টেক হোল্ডাররা, তারা ভাবে যে আগের যারা ছিল তাদের বলে যদি আমরা জিনিসটা পাই, কাজটা যদি পাই, এখানে আবার ইকোনমিক ইন্টারেস্ট আছে, তারা তো অনেক কাজ নিতে চেষ্টা করে। আইটিতে ভাবছে যে ওগুলো যে আগে যেগুলো করেছে, যে আইটি ল করেছে সেগুলো কিন্তু খুব খারাপ না, মোটামুটি কিন্তু যে ইনফরমেশন টেকনোলজির লগুলো, প্রকিউরমেন্ট পলিসিগুলো মোটামুটি কিন্তু ভালো। সেইগুলি আপনি ইমপ্লিমেন্ট করেন, সেইগুলি দরকার হলে একটু মডিফাই করেন, একটু পরিমার্জন করেন, কিন্তু একেবারে ছেড়ে ফেলে দেওয়ার মতো একবারে কিছুই কাজ হচ্ছে না। সেটা করলে কিন্তু আবার এই যে আবার নতুন করে আবার সে 1 বছর কেন 3-4 বছর চলে যাবে, আপনারা কিছু করতে পারবেন না। না, নিশ্চয়ই ধরেন ওনারা যেগুলো করতে যাচ্ছেন তার মধ্যে কিছু যে পজিটিভ জিনিস নাই তা তো নয়, বরঞ্চ বেশ ভালো কতগুলো দৃষ্টিভঙ্গি তো তাদের আছেই। কথাবার্তায় কিন্তু খুব ভালো। আমি মনে করি যে বাজেটে তারা যে লক্ষ্যমাত্রার কথা বলেছেন, যেমন ধরেন বলছে যে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি। অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি মানে এটা বিরাট কথা, বাট হোয়াট ইজ দ্যাট, কীভাবে হতে পারে, এগুলো কোনো স্পেল আউট করেনি। এবং এখন পর্যন্ত তারা যা যা করছেন তাতে ইনক্লুসিভ ইকোনমির কোনো সাইন তো আমি বুঝি না। তারা কি বোঝাতে চাইছেন এটা নিয়ে? মানে আপনি যেটা বললেন, আপনারা যেটা করছেন সেটাতেও আমি ঠিক ইনক্লুসিভ অর্থনীতি দেখি নাই, কিন্তু মানুষ একটা ক্লোজ প্রক্সিমিটিতে ছিল, এটা আমার মনে হতো। অনেকে হয়তো আমার সাথে একমত হবে না, কিন্তু মানুষ মনে করতো যে আমরা এটার মধ্যে আছি। কিন্তু এখন মানুষ এই ব্যাপারটা ভালো করে বুঝতেই পারছে না। যেমন আর একটা কথা বলছে তারা যে বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধি করবে। মানে হোয়াট ইজ দ্যাট? বিনিয়োগই তো নেই। আমাদের বিনিয়োগ বাড়াবার কোনো কৌশলও তারা ভালো করে বলতে পারেনি এখন পর্যন্ত। তাহলে কি দাঁড়াচ্ছে? তার মধ্যে আবার কত বড় কথা বলেছে যে বিনিয়োগ বাড়িয়ে 30-31 অর্থ বছরের মধ্যে জিডিপির 40%, জিডিপির 40%, মানে এই ইনভেস্টমেন্টটাকে 40% করবে। কিভাবে সম্ভব? এখন আমাদের ইনভেস্টমেন্ট আছে 22 থেকে 23, কিন্তু এর বেশি না। এখন 40-45 কর মানে গ্রোথ রেট আপনার 8টাতে যাবে, নয়। এটা ভালো ভালো উদ্দেশ্য, কিন্তু আপনি অর্থ কোথায়? প্রথম তো আপনি শুরু করবেন যে আপনার এখন বলছে যে ব্যবসা উজ্জীবিত হবে, কিন্তু ব্যবসা উজ্জীবিত করার জন্য তো ইনভেস্টমেন্ট, টাকা পয়সা যাদের আছে, টাকা পয়সা কোথায়? আপনার ব্যাংক তো লিকুইডিটি প্রবলেম আছে সবগুলোতে। এখন বাংলাদেশ ব্যাংক এটা 60,000 কোটি টাকা একটা প্যাকেজ দিয়েছে, তার মধ্যে তো আপনার বলেছে কি রিফাইন্যান্সিং করে। রিফাইন্যান্সিং মানে কি, ব্যাংকে আগে টাকা দিতে হবে, তারপর বাংলাদেশ ব্যাংক টাকা দেবে, ওই টাকাটা ব্যাংক কোত্থেকে পাবে? এই জিনিসগুলো কিন্তু এটা উচিত ছিল যে, যেমন ফর এক্সাম্পল প্রজেক্টগুলো, বড় বড় প্রজেক্ট এখন সিকিউরিটাইজেশনের দিকে যায়, যে আমরা ইনভেস্ট করব না, আমরা লং টার্ম রিটার্নের উপরে আমরা ইসে করবো। যে কোনো ব্রিজ, যে কোনো জিনিস বাইরে কিন্তু সিকিউরিটাইজ করে। পাকিস্তানের মধ্যে দেশের রাস্তা সিকিউরিটাইজ করে ফেলছে, সরকার কোনো টাকাই দিতে হয় না, যারা কন্ট্রাক্টর তার মধ্যে নেক্সট 20 ইয়ার্সে যে টোল পাবো ওটার উপর আমরা তোমাদের টাকা দিয়ে দিই। রাস্তা বানিয়েছে বিরাট বিরাট। হ্যাঁ, বিরাট। তো এটা কিন্তু আমাদের বাংলাদেশে এই সেগুলো ফ্যাক্টরিং আছে, তা অন্য অন্য জিনিসগুলো আছে, সেগুলো তো কিচ্ছুই করছে না। মানে নূতন যে ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলো ইসে করা, আমাদের হলো বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ বাড়বে, টাকা কোত্থেকে আসবে? এখন গভর্নমেন্ট যদি 1,12,000 কোটি টাকা নেয়, যেটা ট্রেজারি বিল এবং বন্ড যদি আপনার ইস্যু করে, এখন ট্রেজারি বিল বন্ড কিনবে আবার ব্যাংকার, ব্যাংক আবার এখন 30%-এর বেশি ট্রেজারি বিল কিনে বসে আছে, কারণ এটা সুবিধা তো, এটা বড় একটা ইন্টারেস্ট পাচ্ছি, কিচ্ছু করতে হচ্ছে না। মানে এখানে কিন্তু অন্য দেশে, কোনো দেশে কিন্তু এটা অ্যালাউ করে না। এখন সময় আসছে, যেমন অলরেডি আমাদের সময় একটা ডিসিশন হয়েছে, কারণ বাংলাদেশ ব্যাংক আর ডেট ম্যানেজমেন্ট করবে না। ডেট ম্যানেজমেন্ট করে ফাইন্যান্স মিনিস্ট্রির আলাদা ডিভিশন, কারণ পুরাপুরি সার্বিকভাবে দেশের পুরা ডেট অবস্থাটা তারা জানে। বাংলাদেশ ব্যাংক তো খালি অকশন করে, ব্যাংকার দিয়ে দেয়, আর কিছু করার নয়। অতএব এখন শুধু খালি ডেট তোমরা ম্যানেজ করবে, আর ডেটের বদলে তোমরা সিকিউরিটি বা বন্ড, গভর্নমেন্ট বন্ড ইস্যু করবে কিনা সেগুলি করো। আপনি দেখেন না, রিসেন্টলি সুকুক বন্ড একটা করেছে, মানে গভর্নমেন্ট বন্ড, এটা 12 গুণ সাবস্ক্রাইব করেছে, সবাই ওটা কিনতে চাচ্ছে।
কারণ সুবিধা তো ওটা কিনলে তো আপনার আর কিচ্ছু করতে হবে না। তো এইগুলির থেকে তো বেরিয়ে আসতে হবে আমাদের। ক্যাপিটাল মার্কেটটাকে আপনি ইসে করেন নূতন করে, কারণ ব্যাংক বড়োইং দিয়ে তো আপনি বেশি দিন যেতে পারবেন না। অতএব এই জিনিসগুলো কিন্তু দ্রুত করা দরকার। আর আমি চেষ্টা করেছিলাম, আনফর্চুনেটলি পারি নাই। গভর্নমেন্টের অনেক কোম্পানি আছে শেয়ার হোল্ড করে, আমি ইউনিলিভারকে কনভিন্স করেছিলাম, ওদের 5% দেবে বলেছিল, ইউনিলিভারের যে শেয়ারটা গভর্নমেন্টের, সেটাও কিন্তু করা যায় না বিকজ অফ ব্রোকারেজ না। এর অনেকগুলো কোম্পানি আছে, ছেড়ে দেন না কেন বাইরে। স্টক মার্কেটে ব্লু চিপস শেয়ার এগুলো সব বড় BGCL আছে, তিতাস আছে, এটা আছে, ওদের শেয়ারগুলো যদি আপনি ক্যাপিটাল মার্কেটে দেন, ক্যাপিটাল মার্কেটে তো হিউজ অ্যামাউন্ট আপনারা মোবিলাইজ করতে পারেন। এগুলো তো ডিসিশন নেওয়া খুব বিরাট ব্যাপার না। এখন তো তারা এটার জন্য মনে করছে যে কালো টাকা সাদা করে একটা ওপেন লাইসেন্স দিয়ে যে ফ্ল্যাট কেনা না না, এটা তো আরেকটা উল্টো রথে যাওয়া। এটা তো উল্টো পথে, যে আপনি কি ডিসক্লোজ করবেন আসল দাম, বাকিটুকু ট্যাক্স দেবেন। এটা করো কেন? রিয়েল সেক্টর কেন? তখন আপনি কেন ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করার জন্য ওটা সুযোগ দিচ্ছেন না? ওটা আরেকটু বেটারভাবে ওটা চিন্তা করেন যে হ্যাঁ, কারো টাকা যদি থাকে ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করেন। শুধু ফ্ল্যাট কিনবেন কেন? ফ্ল্যাটের জন্য আপনি এটার মানে হচ্ছে যে পুরা ধরেন যে আবাসন সেক্টর এই ব্ল্যাক মানি হোল্ডারদের হাতে চলে যাবে। তো সব ওরা ওইসব, তার মানে একটা লব সাইডের ডেভেলপমেন্ট। মানে আপনি আবাসন সেক্টর বড় হবে, যেমন আমাদের এক্সপোর্টে RMG খালি বড়ই হচ্ছে, RMG ছাড়া কিচ্ছু নাই, এরকম আবাসন সেক্টর একটা হবে। কিন্তু অন্য ইন্ডাস্ট্রি, অন্য এগ্রো প্রসেসিং বা ছোট ইন্ডাস্ট্রি, আবাসন খাত বড় যাবে, পাবলিক তো যেতে পারবে না সেখানে। না, যারা ওন করে রিয়েল এস্টেট, যারা তারা করবে। মানে এটা তো একটা ডেঞ্জারাস স্টেপ নিচ্ছে তারা। কিন্তু সেই ব্যাপারে তাদেরকে কিন্তু বলা হয়েছে, কালো টাকা সাদা করার ব্যাপারে আমি দেখেছি কয়েকটা গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে, বা পলিটিক্যাল পার্টি দু একটা বলেছে যেগুলো ঠিক হচ্ছে না। মানে কি বলেছে, এক পার্টি বলেছে বাজেটটা হলো একটা চানাচুরের মতো, খেতে মজাই লাগতে পারে, হয়তো শুনতে ভালোই লাগে, কিন্তু হজম হবে না, বরঞ্চ পেট খারাপ হওয়ার সম্ভাবনা। একটু বেশি নেগেটিভ মনে করছি আমি, এইভাবে হয়তো বলার দরকার ছিল না, বা যাই হোক তারা বলেছেন। কিন্তু এটা তো ঠিক যে এই একটা করে পয়েন্ট যদি ধরেন আপনি, যেমন ধরেন মূল্যস্ফীতির কথা যদি বলেন, মানে বলেছে যে এটা 7.5-এ নিয়ে আসবে। ইট ইজ অলরেডি প্রায় ডাবল ডিজিট। কীভাবে নয় চলে গেছে আর কি। কীভাবে করবে এইটা? যেটা 7.5 আমরা বলেছিলাম যে আমরা যে হারে যাচ্ছিলাম 8.5-এ চলে এসেছিলাম, 7.5-এ যাওয়া যেত। কারণ মূল্যস্ফীতি কিন্তু শুধু সাপ্লাই ডিমান্ড ফ্যাক্টর না, খালি মনিটারি পলিসি স্কুইজ করলাম আর সাপ্লাই। আমরা এখানে কিন্তু মার্কেটের যে ডায়নামিক্সটা আছে, মার্কেটটা যারা অপারেট করে সেই জিনিসটাকে মনিটর করা সবচেয়ে, নিয়ন্ত্রণ না, মনিটর করা। বাংলাদেশে দেখবেন প্রোডাক্ট আছে গুদামে কিন্তু বাজারে আসছে না। এটা আমাদের দেশে যেটা হয়েছে, এটা আমি সবসময় বলেছিলাম যে ইনফ্লেশন কন্ট্রোল করার কিন্তু একটা পলিটিক্যাল একটা কমিটমেন্ট থাকা দরকার। এবং এইখানে পলিটিক্যাল গভর্নমেন্টের একটা রোল যে তারা মনিটর করতে পারে, কারণ তাদের রিপ্রেজেন্টেটিভ এমপিরা লোকাল লেভেলে, তাদের ওয়ার্ড কমিশনার আছে। এই লোকাল লেভেলে যদি এগুলো মনিটর করা হয়, তখন শুধু ভোজ্য কি আপনার কনজিউমার প্রোটেকশন আইন দিয়ে ওটাকে এসে করা যাবে না। ওই কয়েকজন ম্যাজিস্ট্রেট পাঠিয়ে কারণ বাজারে কয়েকটা ফাইন দিয়ে আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে পারবেন না। ইনফ্লেশন কন্ট্রোল করতে পুরো স্ট্রাকচার। মহাস্থানগড়ে যে জিনিসটা বিক্রি হয় পাইকারি 5 টাকা বা 6 টাকা বেগুন বা ঝিঙ্গা, ঢাকা এসে 60 টাকা কেন হবে? কারণ একটু পরে বগুড়ার ওখানে একটা ট্রাক আসবে, ট্রাকে একজন টাচ করবে, হাত দিয়ে ধরবে, ওখানে তাকে 2000 টাকা দাও। তারপরে একজন ফেরিঘাটে আসবে, আরেকজন এসে দাঁড়াবে, তাকে দাও। তো এইগুলো আপনি অ্যাভয়েড করতে পারেন। তো এগুলো তো কি ডিফিকাল্ট কি? হ্যাঁ, মিডলম্যানের দরকার আছে, মুটে বা যারা লোড করা ওদের দরকার, ওদের আপনি ইসে করে, কিন্তু বাকি মিডলম্যান তো কোনো কাজ নেই। এগুলো তো সব পলিটিক্যাল পার্টির লোক। তো আমি তো তাই বলতে, পলিটিক্যাল ব্যাপার তো। ইনফ্লেশন কন্ট্রোল কিন্তু অনেকটা পলিটিক্যাল ডিসিশন। এখন বাজেট আবার এই পলিটিক্যাল পার্টির লোকজনকে সন্তুষ্ট করার জন্যই দেওয়া হচ্ছে, অথবা পলিটিক্যাল কনসিডারেশনই দেওয়া হচ্ছে। তাহলে ইকোনমিটা দাঁড়াবে কেমনে? ডিফিকাল্ট। আমি তো এই যে বাজারে যখন কাউরান বাজারে 2-1 গেছি, মাঝখানে পোলট্রি নিয়ে ঠাটারি বাজারে ঝামেলা হলো, ওখানে কিন্তু ভাগ করা আছে ফুটপাথটা, কারা কোন অংশ নেবে। রুলিং পার্টি এখন আর আগের যে ছিল, আর আশেপাশের লোকজন যারা মাস্তান, ভাগ করা, ওরাই নেবে টাকা পয়সা, ভাগ করা থাকে। ভোর রাতে যখন আসে তখনই কিন্তু ট্রাকটা ওখানে থাকতে কিন্তু অকশন হয়ে যায়। এইবারে ঢাকা সিটিতে ফুটপাথ সব মার্কিং করা হচ্ছিল, দেখেছেন না? ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। অন্যান্যরা জিজ্ঞেস করেছে ফুটপাথ কীভাবে গভর্নমেন্ট দিতে পারে,
কোনো আনসার নেই কিন্তু দেওয়া হয়েছে। এখন কি পরিস্থিতি আছে এক্স্যাক্টলি আমি না, এই এইগুলো মুহূর্তে তো এইগুলো তো এনকারেজ করা হচ্ছে যে ইনফর্মাল অ্যাক্টিভিটিস মিডলম্যানদের, এইগুলো যদি আমরা কন্ট্রোল না করি তবে কিন্তু ইনফ্লেশন কন্ট্রোল করা ডিফিকাল্ট হবে। শুধু ওই সাপ্লাই ইনশোর করে ইম্পোর্ট করে নিয়ে এসে বাজারে, তো বাজারে তো আসবে না, তো বাজারে যারা রিটেলার আছে বা হোলসেলার আছে তারা কন্ট্রোল করবে। সেটা তো আপনি দেখেন সয়াবিনের ব্যাপার হচ্ছে না, গুদামে আছে সয়াবিন। আমাদের সঙ্গে এটা পারে নাই কারণ আমরা খুব স্ট্রিক্টলি মনিটর করেছি, আমরা ওই ক্যাব ট্যাবদের ইনভলভ করেছি এবার, প্লাস আমরা ডিস্ট্রিবিউশন কিছু চ্যানেল আমরা ট্রাক দিয়ে আমরা প্রত্যেকটা মাসে রোজার সময় আমরা আলাদাভাবে ডিস্ট্রিবিউট করেছি অনেক কিছু, তখন হয়েছে। তো অ্যাডহক মেজার, এটা তো পার্মানেন্ট মেজার তো এগুলো না। মানে এখন যদি আমি বলি যে আপনারা পেরেছেন, সবই আপনাদের প্রশংসা করছি, তার আপনাদের নেগেটিভ কিছু সমালোচনা হয়তো করা যেত, কিন্তু সেটা সময় আমার নেই আর ওইটা এখানে আবার আলোচনার বিষয়ও না। কিন্তু আপনারা পেরেছেন তার কারণ হলো যে আপনাদের একটা পলিটিক্যাল পার্টির ল্যাকিজ বলেন, পলিটিক্যাল পার্টির একটা চেইন নাই, তাদের একটা ভেস্টেড ইন্টারেস্টে আপনারা করতে পেরেছেন, কিন্তু এরা পারছে না, এটার পলিটিক্যাল পার্টিগুলো পারে না, এভাবেও বলা যেতে পারে। হ্যাঁ, এটার কারণে তাদের পিচটা, তাদেরকে পলিটিক্যাল পার্টির ওয়ার্কারদের তো সন্তুষ্ট করতে হয়। যখন একটা কিছু নিতে যাবে তখন ভাবে যে এইটা তো এফেক্ট করবে আমার ওই লেভেলে। ইভেন আমি লোকাল কোনো অ্যাকশন, লোকাল কোনো কিছু যদি করতে চাই, তখন ভাবে যে ওইখানকার লোকজন তো ওই পার্টির বা যাদের যে আমাদের ওয়ার্কার আছে তারা তো এফেক্টেড হবে। আমাদের সময় তো ওইটা ছিল না, কোনো কনসেন্ট্রেশন, কে কোথায় কোন পার্টি করে ওটা তো ছিল না। অর্থাৎ এটা কিছুটা সহজ হয়েছিল। কিন্তু পলিটিক্যাল পার্টি ডেফিনেটলি পলিটিক্স থাকবে, কিন্তু পজিটিভ সেন্সে পলিটিক্সে কাজে লাগান। তাদেরকে আপনি কর্মসংস্থানে হেল্প করেন, তাদেরকে ব্যবসা ইসে করেন, স্টার্ট আপ ফান্ড দেন, তাদেরকে অন্যভাবে তারা ইনফর্মাল কাজ না করে ফর্মাল ইসে করুক, সেলফ এমপ্লয়মেন্টে আসুক, সেগুলি করেন। সেগুলি করা খুব ডিফিকাল্ট না কিন্তু। এই যে আপনি বললেন না মস্তান হাটের কথা বললেন, মস্তান, আপনি হয়তো জানেন আমার বাড়ি কিন্তু ওইখানে, মানে ওইখানে তো বিরাট আপনার মস্তান হাটে না কিন্তু ওই থানার মধ্যে আমার বাড়ি। ওই এত বড় একটা হাট, এটা একটা বিস্ময়কর ব্যাপার যা হচ্ছে, কিন্তু সেইটা যখনই পার্টি আসবে, যে পার্টি আসুক, সেই পার্টির কন্ট্রোলে চলে যায়। তো এত বড় বড় হাট শুধু ওইখানেই না, সারা দেশে, না, সব দেশে সব এটা যদি হয় তাহলে এইটাও তো একটা ইকোনমিক টাস্ক যে এটাকে আপনি রিলিভ করতে হবে। এবং এটার উপরে দেবপ্রিয়কে দিয়ে যে একটা অর্থনৈতিক সংস্কারের একটা কিংবা টাস্ক ফোর্স করা হয়েছে, তারা রিপোর্ট দিয়েছিলেন, সেই রিপোর্টটা তো এখন হিমাগারে চলে গেছে, সেটা নিয়েও কিছু করা হচ্ছে না, সংস্কারেরও কিছু করা হচ্ছে না। তাহলে এই যে এতগুলো কথা বলা হলো, সেই কথাগুলো কোনটা, আমি তো কোনোটার মধ্যেই কোনো রেজাল্ট দিতে পারছি না। ধরেন স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে এবং তিনটাই ভালো কাজ হয়েছে আমি মনে করি। এবং তার মধ্যে সামাজিক সুরক্ষার ব্যাপারে একদম খোদ প্রধানমন্ত্রী যেরকম করে বলছেন, এটা দিস হ্যাজ বিকাম এন ইস্যু। ফ্যামিলি কার্ড আপনি কতখানি বাস্তবায়ন করতে পারবেন, প্রপারলি পারবেন কিনা সেটা অন্য, কিন্তু এইভাবে যে মানুষকে সাহায্য দেওয়া দরকার। ইউরোপ আমেরিকাতে তো ইউনিভার্সাল বেসিক পে বলে একটা জিনিস চালু আছে, যার কোনো ইনকাম নেই, রাষ্ট্র তাকে দেবে। তো আমরা রাষ্ট্র তো কোনো দায়িত্বই নিই না। এরকম একটা জিনিস করবার পরেও যদি কাঠামোগত সংস্কার একেবারে অনুপস্থিতিতে এটা পুরো মার খেয়ে যায় বা অধিকাংশ মার খেয়ে যায়, এটার ব্যাপারে আপনি কী সাজেশন দেবেন? এখন কাঠামোগত যদি আপনি ঠিক না করেন, এগুলো অ্যাডহক হবে। ফ্যামিলি কার্ডটা যেটা ফর এক্সাম্পল, যেগুলো দেবেন আপনি যাদেরকে দেবেন, এখন আমি যেটা সাজেস্ট করেছিলাম কিছুদিন আগে, যে এই যে লিস্টটা যেটা আছে সেটা একটা কম্প্রিহেনসিভ লিস্ট করেন, এটা অটোমেটেড করেন। কারণ বাইরে পৃথিবীর যে কোনো একটা লিস্টের মধ্যেই কে ফুড স্ট্যাম্প পাবে, কে পেনশন পাবে, এটা থাকে। কিন্তু এখানে এক একটা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি একটা লিস্ট, টিসিবি যে এটা আরেকটা লিস্ট। তো এখানে কিন্তু ডুপ্লিকেশন হচ্ছে। এবং আমরা সেই সময় দেখছি প্রায় 20 লক্ষ লোক যারা সকল উপভোগীর 1 কোটির মধ্যে 20 লক্ষ লোক হলো এক্সেস। মানে এইগুলোতে ছাঁটাই করতে হবে। এই জিনিসগুলো করার জন্য সিস্টেমটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা বহু আগে থেকে বলা হচ্ছে যে এটা অটোমেটেড করেন কার্ড। এটা আনফর্চুনেটলি আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় সেটা আমরা চেষ্টা করেছি, এটা পারি নাই। সেটা কিন্তু অটোমেটেড করে ফেললে কিন্তু বেটার হতো। তাহলে এই গভর্নমেন্টের যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষক কার্ডগুলো অনেক সহজ হতো অনেকটা। তো এইগুলি করার দরকার আছে, এগুলো ডেফিনেটলি। সবগুলো টাকা আপনি তো টেলিগ্রাফিক ট্রান্সফার করে দিতে পারতেন। হ্যাঁ, সেটাই তো হচ্ছে না। এটা হয় গভর্নমেন্টের স্যালারির ব্যাপারে, 18 লক্ষ লোকের ওটা হয় আইবাস, যেটা একেবারে মডারেট, একদম মডার্নাইজ। তো বাকিগুলো তো আর হয় নাই। স্কুল টিচারের পেমেন্ট হয়, আর বাকি যে ভাতা, বয়স্ক ভাতা, এগুলো তো যাচ্ছে, এখন যাচ্ছে নগদে যায়, তারপরে বিকাশে যায়।
কিন্তু বেশিরভাগ ডুপ্লিকেশন। একজন চার জায়গা থেকে টাকা পাচ্ছে, কেউ কেউ টাকা পাচ্ছে তার দেখবেন বাড়িতে দালান কোঠা আছে, সে এখন বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা সকল এগুলো পাচ্ছে, নষ্ট হচ্ছে অনেক টাকা। এখন পর্যন্ত খুব নেগেটিভ রিপোর্ট হিসেবে দেখি দুটো একটা পেয়েছি না, এখন যেটা দিচ্ছে এগুলো খুব সিলেক্টিভ ওয়েতে দিচ্ছে। তো কিন্তু যখন আপনি বিরাট আকারে দিতে থাকবেন, এই যে বড় এখন তো দিচ্ছেন 20,000 25,000, লক্ষ লক্ষ যখন দিতে থাকবেন, তখন তো লোকাল যারা আছে তারা তো তাদের লোকজনের নাম জানতে ঢুকাবে। কোনো ডেটাবেস নাই, না, এই ডেটাবেসটাই তো মানে ডেটাগুলো আছে ছাড়া আর ডেটার ইসে নাই, কিন্তু ইন্টার অপারেবিলিটি নাই। একটা ডেটার সাথে সোশ্যাল ওয়েলফেয়ার ডেটার সাথে টিসিবি ডেটা, ফুড মিনিস্ট্রির ডেটার সাথে মিল নাই। মানে এটাকে তো আপনাকে ইন্টিগ্রেট করতে হবে, না হলে তো আপনি পারবেন না এগুলো করতে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ জানাই। মানে খুবই চমৎকারভাবে, এবং আমি যেটা বেশি জোর দিই, কমন ল্যাঙ্গুয়েজে যাতে মানুষ বোঝে এরকম করে অর্থনীতির বিষয়গুলো বলা। কিছু কিছু অর্থনীতিবিদ আছেন যারা পণ্ডিত মানুষ, বোঝেন ভালো, জানেন ভালো, কিন্তু হয়তো ওই বইয়ের ল্যাঙ্গুয়েজে বলেন। আমি সবসময় তাদেরকে আসলেই বলি, ভাই যদ্দূর পারেন আমার শ্রোতা যারা তারা যাতে বুঝতে পারে সেইভাবে নিশ্চয়ই আমি মনে করি আপনার কথা যারা যারা শুনেছেন তারা বুঝবেন। আমাকে শেষ করতে হবে, যেহেতু হাতে আর সময় নেই। দর্শক, অনুষ্ঠান শেষ করছি। এর আগে একটা আলোচনা করেছি বাজেটের উপরে, আর তারও আগে প্রাসঙ্গিকভাবে দুটো একটা আলোচনা করেছি। আমি জানি রাজনীতির কচকচানি অথবা রাজনীতির যে দ্বন্দ্ব সংঘাতগুলো হয়, এগুলো নিয়ে টকশো করলে চকশো জমে। আমি জানি যে যদি একটু আবেগমূলক অন্যান্য কথাবার্তা বলা যায় তাহলেও হয়তো অনেকে পছন্দ করেন, কিন্তু আমাদের বাঁচার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা ভালো পরিকল্পনা, এবং সেটা অর্থনৈতিক পরিকল্পনা, যেটা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমাদের দারিদ্র্যকে মোকাবেলা করতে পারে, আমাদের দরিদ্র জনগোষ্ঠীর দুঃখ কষ্টের সাথে নিজেদেরকে একাত্ম করতে পারে। আর এই জন্যে বাজেটের চাইতে বড় কোনো আয়না তো নাই। আর এই কারণেই বাজেট আমরা সাধারণভাবে যত বুঝতে পারি তত বেশি ভালো আমাদের। অনেকে মনে করেন অর্থনীতি তো বড় জটিল সাবজেক্ট, কিন্তু অর্থনীতির সংজ্ঞাই বলে অর্থনীতি হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার যে হিসাব কিতাব, সেটাই অর্থনীতি। তো আপনি নিজে একটা সংসার চালান, আপনি জানেন আপনার সংসারের অর্থনীতিটা কীরকম করে চলে, কিন্তু আমরা দেশেরটা হয়তো বুঝতে চাই না। ওইভাবে যদি দেশেরটা বুঝতে চাই, তাহলে দেশেরটা বুঝে আমরা দেশটা গড়বারও কাজ করতে চাই। এবং এটা যদি মনে করি যে এটাকে আমার সরকারের কাজ কিংবা রাজনৈতিক দলগুলোর কাজ, তাহলে ভুল এই জন্যে যে অর্থনৈতিক কাজটাই সমষ্টিগত কাজ, সামাজিক কাজ, সমগ্র জনগোষ্ঠী অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকে। সেই কারণেই বাজেট আমাদের সবার কাছে আলোচ্য সূচি হোক, আলোচনার বিষয় হোক, সবাই এটা বোঝার চেষ্টা করি। এই লক্ষ্যে আমাদের আজকের এই আলোচনা, আজকের এই উপস্থাপনা। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। খোদা হাফেজ।